কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে আমি তা এড়িয়ে গিয়েছিলাম। হাটসুমি দেশের সবচেয়ে নামকরা গার্লস কলেজে পড়ত। আমার পক্ষে সম্ভব ছিল না ওখানকার বড়লোক রাজকন্যাদের কারো সাথে ডেট করার। হাটসুমি ভালো করেই জানত নাগাসাওয়ার নারী ঘটিত ব্যাপার স্যাপার, কিন্তু এ নিয়ে তার কোনো অভিযোগ ছিল না। সে নাগাসাওয়াকে ভালোবাসত, কিন্তু আলাদা করে দাবি ছিল না। আমি হাটসুমির মতো মেয়ের উপযুক্ত নই, নাগাসাওয়া আমার কাছে স্বীকার করেছিল একদিন। আমিও ওর সাথে একমত হয়েছিলাম। সেবারের শীতকালে আমি একটা পার্ট টাইম চাকরি শুরু করলাম সিনজুকুর একটা ছোট রেকর্ড শপে। বেতন তেমন ছিল না, কিন্তু কাজও সহজ ছিল। সপ্তাহে 3 রাত দোকানে সময় দেওয়া আর কি। আর তারা আমাকে সস্তায় রেকর্ড কিনতে দিত। বড়দিনের উপহার হিসেবে নাওকোর জন্য কিনেছিলাম হেনরি মানচিনির একটা রেকর্ড। নাওকোর প্রিয় গান ডিয়ার হার্ট ছিল রেকর্ডটায়। সুন্দর করে কাগজ আর লাল ফিতে দিয়ে মুড়ে গিফট দিয়েছিলাম। নাওকো আমাকে দিয়েছিল তার নিজের বোনা উলের দস্তানা। বুড়ো আঙুল একটু ছোট হয়ে গিয়েছিল, কিন্তু হাত ভালোই গরম রাখত দস্তানা জোড়া। ওহ, আমি সরি, আরক্তিম হয়ে বলেছিল সে। আনারি হাতের কাজ। আরে ধুর, ঠিকই আছে। দস্তানা পরে হাত তুলে দেখালাম। আর যাই হোক, তোমাকে এখন ঠান্ডায় পকেটে হাত ঢুকিয়ে রাখতে হবে না। নাওকো সেবার শীতের ছুটিতে কোবোতে গেল না। আমিও চাকরির জন্য টোকিওতে আটকে গেলাম। তাছাড়া কোবোতে আমার কিছুই করার নেই। কারোর সাথে দেখাও করতে চাইছিলাম না। ডর্মের ডাইনিং ছুটিতে বন্ধ থাকায় আমি নাওকোর অ্যাপার্টমেন্টে খেতে যেতাম। নববর্ষের দিন আমরা বাকি সবার মতো রাইস কেক আর স্যুপ খেলাম। 1969 সে বছরের জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির মধ্যে অনেক কাহিনী হলো। জানুয়ারির শেষে প্রচণ্ড জ্বরে পড়ল স্টর্ম ট্রুপার। বাধ্য হয়ে আমি সেদিন নাওকোর সাথে দেখা করা বাদ দিলাম। অনেক ঝামেলা করে কনসার্টের কিছু ফ্রি টিকিট জোগাড় করেছিলাম। নাওকো বিশেষ করে খুবই আগ্রহী ছিল, কারণ অর্কেস্ট্রাটি ওর প্রিয় ব্রামের 4th সিম্ফনি পারফর্ম করছিল। কিন্তু স্টর্ম ট্রুপার বেচারার অবস্থা খুবই খারাপ ছিল, আর দেখে রাখবে এমন কাউকে পাইনি। এরকম অবস্থায় ওকে একা ফেলে যাওয়া একদম ঠিক হতো না। আমি ভিনাইল ব্যাগে কিছু বরফ ভরে ওর কপালে রাখলাম। ঠান্ডা তাওয়ালে দিয়ে ঘাম মুছে দিলাম। প্রতি ঘন্টায় তাপমাত্রা পরীক্ষা করলাম, এমনকি ওর অন্তর্বাসও বদলে দিলাম। একটা পুরো দিন তার ভয়াবহ জ্বর থাকলো, কিন্তু দ্বিতীয় দিন সকালে সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ব্যায়াম শুরু করলো, যেন কিছুই হয়নি। ওর তাপমাত্রাও একদম নর্মাল। বিশ্বাস করা কঠিন ছিল যে সে একজন মানুষ। অদ্ভুত, স্টর্ম ট্রুপার বলল। আমার জীবনে কখনো জ্বর হয়নি। এমনভাবে বলল যেন সব আমার দোষ। আমার মেজাজ গেল খারাপ হয়ে। কিন্তু তোমার জ্বর ছিল। আমি বরবাদ হওয়া টিকিট দুটো দেখিয়ে বললাম। ভাগ্যিস ওগুলো ফ্রি টিকিট ছিল, বলল সে। আমার ইচ্ছে করছিল রেডিওটা তুলে বাইরে ফেলে দিই, কিন্তু তার বদলে মাথা ব্যথা নিয়ে বিছানায় গেলাম। সেবার ফেব্রুয়ারিতে অনেকবার তুষারপাত হলো। মাসের শেষ দিকে আমি আমার ফ্লোরের একজন উচ্চ শ্রেণীর সাথে বোকার মতো মারপিটে জড়িয়ে পড়লাম। তাকে ঘুষি মারলাম। কংক্রিটের ওয়ালে তার মাথা ঠুকে গেল, যদিও সেরকম আহত হয়নি। নাগাসাওয়া ব্যাপারটার মীমাংসা করল। তারপরও ডর্মের প্রধান আমাকে তার অফিসে ডেকে সতর্ক করলেন। এরপর ডর্মে বাস করা আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। শিক্ষাবর্ষ শেষ হলো মার্চে, কিন্তু আমার কিছু ক্রেডিট কম ছিল। রেজাল্ট ছিল মাঝারি মানের, বেশিরভাগই সি আর ডি, অল্প কিছু বি। ওদিকে দ্বিতীয় বর্ষের নতুন টার্ম শুরু করার জন্য প্রয়োজনীয় সব ক্রেডিট নাও করছিল। আমরা একটা পুরো ঋতুচক্র পূর্ণ করলাম। এপ্রিলের মাঝামাঝি গিয়ে নাওকোর বয়স 20 হলো। ও আমার চেয়ে 7 মাসের বড় ছিল। আমার জন্ম নভেম্বরে। নাওকোর 20 হওয়ার মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল। আমার কাছে মনে হতো নাওকোর হোক আর আমার হোক, আমাদের বয়স 18 এবং 19-এর মধ্যেই ঘোরাফেরা করা উচিত। 18-র পর 19, 19-এর পর আবার 18। কিন্তু তা না হয়ে
তার বয়স হয়ে গেল 20। হেমন্তে আমারও তাই হবে। শুধুমাত্র মৃত মানুষ সবসময় 17 থেকে যায়। ওর জন্মদিনের দিন ছিল বৃষ্টি। ক্লাসের পর আমি একটা কেক কিনে স্ট্রিট কারে চড়ে ওর অ্যাপার্টমেন্টে হাজির হলাম। আমাদের অবশ্যই উদযাপন করা উচিত, বললাম তাকে। আমার জায়গায় ও হলেও একই জিনিস চাইতাম আমি। একা 20তম জন্মদিন পার করা আমার মতে খুবই দুঃখজনক ব্যাপার। স্ট্রিট কার ছিল লোকজনে ভরা, আর ড্রাইভার মাতালের মতো চালাচ্ছিল। নাউকোর বাসায় যখন পৌঁছলাম তখন কেকের চেহারা ভর্তা হয়ে দাঁড়িয়েছে রোমান কলোসিয়ামের মতো। তারপরেও বৃষ্টি মোমবাতি জ্বালালাম কেকের উপর, পর্দা দিয়ে জানালা ঢাকলাম, বাতি নেভালাম, যতটা সম্ভব বাড়তে পার্টির মতো করা যায় আর। নাউকো ওয়াইনের বোতল খুলল, আমরা পান করলাম, কেক খেলাম। খুবই সাধারণ একটা ডিনার করলাম। বুঝতে পারছি না বয়স 20 হয়ে যাওয়ায় নিজেকে বোকা বোকা লাগছে। সে বলল, আমি ঠিক প্রস্তুত নই, কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কেউ পেছন থেকে ঠেলছে। আমার হাতে আরও 7 মাস আছে প্রস্তুত হওয়ার। হাসতে হাসতে বললাম আমি, তুমি কত ভাগ্যবান, এখনো 19। সহিংসার সুরে বলছিল সে। খেতে খেতে আমি তাকে স্ট্রং ট্রুপারের নতুন সোয়েটারের কাহিনী বললাম। এতদিন বেচারার একটাই সোয়েটার ছিল, স্কুলের নেভি ব্লু সোয়েটার। এখন 2টা সোয়েটার মানে তার জন্য বিশাল ব্যাপার। নতুনটা সুন্দর ছিল, লাল কালো রঙের, উপরে হরিণের মোটিফ করা। কিন্তু সে পরে বের হলেই সবাই হাসাহাসি করত। সে বুঝে উঠতে পারছিল না সমস্যাটা কোথায়। সবাই আমাকে দেখে এত হাসছে কেন ওয়াতানাবে? সে ডাইনিং হলে আমার পাশে বসতে বসতে জানতে চাইল, আমার মাথায় কি কিছু লেগে আছে নাকি? মোটেই না, হাসি চেপে বললাম আমি। হাসির কিছু নেই, সোয়েটারটা সুন্দর হয়েছে। থ্যাঙ্কস, খুশি হয়ে বলল সে। নাউকোর খুব পছন্দ হলো গল্পটা। আমার উচিত ওর সাথে দেখা করা। সে বলল, মাত্র একবার, কখনো না। তুমি ওর মুখের উপর হেসে ফেলবে। তোমার তাই মনে হয়? বাজি ধরে বলতে পারি, আমি ওকে প্রতিদিন দেখি, কিন্তু তারপরেও মাঝে মাঝে হাসি থামাতে কষ্ট হয়। আমরা টেবিল পরিষ্কার করে মেঝেতে বসে গান শুনতে শুনতে বাকি ওয়াইনটুকু শেষ করলাম। আমি 1 গ্লাস শেষ করার আগেই ও 2 গ্লাস শেষ করে ফেলল। অন্যদিনের চেয়ে সে রাতে নাউকো অনেক বেশি কথা বলছিল। সে তার ছোটবেলার কথা বলল, তার স্কুলের কথা, তার পরিবারের কথা। প্রতিটি পর্ব ছিল দীর্ঘ, একদম খুঁটিনাটি বলছিল। আমি ওর স্মৃতিশক্তিকে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই, অদ্ভুত কিছু একটা। কোথায় যেন কেমন উলট পালট। প্রত্যেক গল্পের একটা নিজস্ব ধারা ছিল, কিন্তু একটা অংশ থেকে আরেকটা অংশের সংযোগ ঠিক ছিল না। কিছু বোঝার আগেই গল্প 1 বদলে গল্প 2তে ঢুকে গেল, সাথে গল্প 1ও চলছে, আবার গল্প 2-এর থেকে কোথাও থেকে গল্প আবার 3-এ বের হলো, কিন্তু শেষ হলো না। আমি প্রথম কিছু মন্তব্য করেছিলাম, পরে বাদ দিলাম। একটা রেকর্ড চালিয়ে দিলাম। গান যখন সব শেষ হয়ে গেল, পিন তুলে আরেকটা চালালাম। যখন সব রেকর্ড শেষ হয়ে গেল, আবার প্রথম থেকে শুরু করলাম। ওর কাছে সব মিলিয়ে মাত্র 6টা রেকর্ড ছিল। শুরু হলো সার্জেন্ট পিপার্স লোনলি হার্ট ব্যান্ড দিয়ে, শেষ হলো বিল ইভান্সের ওয়ালস ফর ডেভি দিয়ে। বাইরে বৃষ্টি হচ্ছিল, সময় যেন নড়ছিল না, আর নাউকো তার কথা বলেই চলছিল। আমি অবশ্য পরে টের পেলাম সমস্যাটা কোথায়। নাউকো তার গল্প বলার কিছু ব্যাপার এড়িয়ে যাচ্ছিল, যেমন কিজুকি। কিন্তু কিজুকি ছাড়াও আরও অনেক ব্যাপার স্যাপার ছিল। সেগুলো বাদ দিয়ে সে অনেক মামুলি ব্যাপার স্যাপার অনেক যত্নের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে বলছিল। আমি এর আগে তাকে এইভাবে কথা বলতে দেখিনি, তাই তাকে বাধাও দেইনি। বলতে চাই বলতে থাকুক। কিন্তু ঘড়ির কাঁটা যখন 11টা ছুঁলো, আমি নার্ভাস হতে শুরু করলাম। সে তখনও কোনো বিরতি না দিয়ে প্রায় 4 ঘন্টা ধরে বকেই চলেছে। আমি চিন্তিত হয়ে পড়লাম, কারণ কারফিউ আছে আর আমাকে শেষ ট্রেন ধরতে হবে। তখন হঠাৎ এক জায়গায় কথা বলার সুযোগ পেলাম। বাসায় ফিরে যাওয়ার সময় হয়েছে, শেষ ট্রেন এলো বলে।
আমার কথা সে কিছু শুনতে পেয়েছে বলে মনে হলো না, বা শুনলেও কিছু মাথায় ঢোকেনি হয়তো। সে এক মুহূর্তের জন্য বিরতি দিয়ে আবার গল্প বলায় ফিরে গেল। আমি ট্রেনের আশা ছেড়ে দিয়ে আরাম করে বসলাম। দ্বিতীয় বোতলে তখনও কিছু ওয়াইন বাকি ছিল। আমার মনে হলো ওকে মন খুলে কথা বলতে দেওয়া উচিত। কারফিউ আর ট্রেন জাহান নামে যাক। এরপর ও অবশ্য আর বেশিক্ষণ কথা বলেনি। হঠাৎ করেই কিছু বোঝার আগে গল্প থামিয়ে দিল। তার শেষ শব্দ মনে হলো বাতাসে ভাসতে ভাসতে খসে পড়ল। সে এমনকি যা বলছিল তা শেষও করেনি। তার কথাগুলো স্রেফ হারিয়ে গেল। চেষ্টা করলো, কিন্তু আর কিছু বের হলো না। কিছু একটা যেন বদলে গেছে, আর সম্ভবত আমি সেজন্য দায়ী। আমার কথাগুলো হয়তো এতক্ষণে তার কাছে পৌঁছেছে। বুঝতে যে সময় লেগেছে তাতে গল্প বলার চালক শক্তিরা নষ্ট হয়ে গেছে। ঠোঁট দুটো হালকা খোলা। সে চোখ অর্ধেক ঘুরিয়ে আমার দিকে তাকালো। তাকে দেখে মনে হচ্ছিল কোনো মেশিন, যেটা কিছু করার মাঝখানে প্লাগ খুলে ফেলা হয়েছে। তার চোখ দুটো ঘোলাটে। বাধা দেওয়ার জন্য দুঃখিত, আমি বললাম, কিন্তু ফেরার জন্য দেরি হয়ে যাচ্ছে। আর তার চোখ থেকে বড় এক ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। গাল বেয়ে নেমে একটা রেকর্ডের কাভারের উপর ছিটকে গেল সেটা। প্রথম অশ্রুর অপেক্ষায় ছিল যেন। এরপর অঝোর ধারায় বাকি অশ্রুগুলো বেরিয়ে আসলো। নাগো যেখানে বসেছিল সেখানে মাদুরে দুহাত রেখে কাঁদতে লাগলো। আমার জীবনে আমি কখনো এত গভীরভাবে কাঁদতে দেখিনি কাউকে। কাছে গিয়ে তার পিঠে হাত রাখলাম, কিন্তু সহজত প্রবৃত্তি থেকে তাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম আমি। সে কোনো শব্দ ছাড়া কাঁদছিল, আর তার শরীর কেঁপে কেঁপে উঠছিল। আমার শার্ট ভিজে গেল। একসময় ওর হাত আমার পিঠে এমনভাবে ঘুরছিল যেন সেখানে কিছু খুঁজছে। ওকে বাম হাত দিয়ে ধরেছিলাম আমি। ডান হাত দিয়ে ওর সোজা চুলগুলোর ভেতরে হাত বুলালাম, আর অপেক্ষায় থাকলাম কখন কান্না থামে। কিন্তু নাউকোর কান্না বন্ধ হলো না। সে রাতে নাউকোর সাথে বিছানায় গিয়েছিলাম। এমনকি এখনও, এই 20 বছর পরেও আমি সত্যি জানি না আর কোনো উপায় ছিল কি না। মনে হয় না ভবিষ্যতেও আর কখনো জানতে পারবো। কিন্তু তখন সেই রাতে আমার আর কোনো উপায় ছিল না। তার দুশ্চিন্তার অধৈর্য আচরণ, আমার কাছ থেকে সে কি চাচ্ছিল সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে যাচ্ছিল। আমি তখন আলো নিভিয়ে দিলাম, আর তার দেহ থেকে আলতো স্পর্শে কাপড়গুলো সরিয়ে তাকে অনাবৃত করে ফেললাম। তার সাথে নিজের কাপড়গুলো খুলে দিলাম। এপ্রিলে সেই বৃষ্টিস্নাত রাত আমাদের জন্য ক্রমশই উষ্ণ হয়ে উঠল। একজন আরেকজনের নগ্ন দেহকে আমরা এমনভাবে জড়িয়ে রেখেছিলাম যে আমাদের শরীরের উষ্ণতায় পরিবেশের শীতলতা আর আমাদের স্পর্শ করল না। অন্ধকারের মাঝে আমরা একে অপরের দেহের বিভিন্ন অংশ নগ্ন স্পর্শের মাধ্যমে খুঁজে নিচ্ছিলাম। আলোর কোনো প্রয়োজন ছিল না। তার ছোট কোমল স্তন দুটোকে আমার হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়েছিলাম, আর সে আমার লিঙ্গ চেপে ধরে রেখেছিল। এক উষ্ণ সিক্ত আহ্বানে নাউকো জানিয়ে দিয়েছিল তার ভেতরে আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু যখন তার দেহের ভেতরে প্রবেশ করলাম, ব্যথায় তার শরীর কেঁপে উঠল। অবাক হয়ে প্রশ্ন করলাম এটি তার প্রথম ছিল কিনা। সে সম্মতিসূচক মাথা ঝাঁকালো, অথচ ভেবেছিলাম সে আর কিজুকি একসাথে শুয়ে অভ্যস্ত। তারপর আমি অনেকটুকু সময় তাকে জড়িয়ে ধরে স্থির পড়ে থাকলাম। একসময় সে শান্ত হয়ে আসলো, আর আমি আবার ধীরে ধীরে নড়তে লাগলাম। অবশেষে সে নীরবতা ভেঙে আমাকে জড়িয়ে ধরে আর্তনাদে ফেটে পড়ল, যা ছিল আমার শোনা করুণতম অর্গাজমের আর্তনাদ। সব কিছুর পর আমি নাউকোকে জিজ্ঞেস করলাম কেন সে কিজুকির সাথে কিছু করেনি। প্রশ্নটা করা ছিল বিশাল ভুল। সাথে সাথে সে ঘুরে শুলো, নিঃশব্দে কাঁদতে লাগলো আবার। আমি ক্লোজেট থেকে বিছানা বের করে বিছিয়ে তাতে নাউকোকে শুয়ে চাদর দিয়ে ঢেকে দিলাম তার শরীর। তারপর সিগারেট ধরিয়ে জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখতে থাকলাম। এপ্রিলের অবিরাম বৃষ্টি,
সকাল হলে বৃষ্টি থামল। নৌকা আমার দিকে উল্টো ফিরে ঘুমোচ্ছিল, কিংবা সে হয়তো একদমই ঘুমায়নি, জেগে থাকুক আর ঘুমিয়ে থাকুক। তার ঠোঁটে কোনো কথা ছিল না, সে একদম অনড় পড়েছিল। আমি কয়েকবার কথা বলার চেষ্টা চালালাম, কিন্তু সে কোনো উত্তরও দেয়নি, নড়াচড়াও করেনি। অনেকক্ষণ ওর নগ্ন কাঁধের দিকে তাকিয়ে থেকে শেষে সব আশা বাদ দিয়ে উঠে পড়লাম। আগের দিনের আধ খাওয়া কেক টেবিলে পড়েছিল, সিগারেটের ছাইদানি, রেকর্ডের প্লাস্টিক জ্যাকেট, গ্লাস আর ওয়াইনের বোতলে মেঝে নোংরা হয়েছিল। দেখে মনে হচ্ছিল সময় যেন এখানে থেমে গেছে। আমি মেঝে থেকে জিনিসপত্র তুলে পরিষ্কার করে সিঙ্ক থেকে 2 গ্লাস পানি খেলাম। নাউকোর ডেস্কে ছিল একটা ডিকশনারি আর ফ্রেঞ্চ ক্রিয়াপদের চার্ট। দেয়ালে একটা ছবি ছাড়া ক্যালেন্ডার ঝোলানো, খালি সংখ্যা আর দিন মাসের নাম লেখা। মেঝে থেকে তুলে আমি আমার কাপড় পরলাম। শার্টের সামনের দিকে তখনও ভেজা স্যাঁতসেঁতে, নাউকোর গন্ধ টের পাওয়া যাচ্ছিল সেখানে। আমি ডেস্কে গিয়ে নোটপ্যাডে লিখলাম, যখন তুমি শান্ত হবে তোমার সাথে অনেক কিছু নিয়ে কথা বলতে চাই, আমাকে ফোন করো, শুভ জন্মদিন। নাউকোর নগ্ন কাঁধের দিকে আরেকবার তাকিয়ে আস্তে করে দরজা লাগিয়ে বেরিয়ে গেলাম আমি। সপ্তাহ পার হয়ে গেল, কোনো ফোন আসলো না। নাউকোর অ্যাপার্টমেন্টে ফোন করে ডেকে আনানোর কোনো ব্যবস্থা ছিল না। পরের রবিবার সকালে আমি কোকুবঞ্জি ট্রেনে চেপে বসলাম। সে বাসায় ছিল না। দরজা থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়েছিল, জানালা বন্ধ আর পর্দা নামানো। ম্যানেজার বলল নাউকো 3 দিন আগে তার সব কিছু এখান থেকে নিয়ে চলে গেছে। কোথায় গেছে তার জানা নেই। ডর্মে ফিরে এসে আমি নাউকোর কোবের বাসার ঠিকানায় লম্বা একটা চিঠি লিখলাম। সে যেখানে গিয়েই থাকুক, তার বাসার লোকজন নিশ্চয়ই সেখানে চিঠি পাঠিয়ে দেবে। আমি চিঠিতে তাকে আমার মনে থাকা সত্য কথা সব খুলে বললাম। আমি অনেক কিছু নিয়ে নিশ্চিত নই, এখনও বোঝার চেষ্টা করে যাচ্ছি, হয়তো কিছু সময় লাগবে বুঝতে। একসময় আমার অবস্থান যেখানে ছিল তা এখন আর নেই, সেজন্য আমার পক্ষে বলা মুশকিল, কোনো প্রতিজ্ঞা করা বা দাবি করা মুশকিল। কিন্তু একটা ব্যাপার ঠিক যে আমরা দুজনকে অনেক কম জানি। সে যদি আমাকে সময় দেয়, আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে বোঝার। যা হোক না কেন, আমি চাই আমাদের আবার দেখা হোক, আর আমরা আগের মতো একটা লম্বা হাঁটায় যেতে চাই। যখন আমি কিজুকিকে হারিয়েছিলাম, এমন একজনকে যার সাথে মন খুলে সত্যি কথা বলতে পারতাম, নিজের অনুভূতি পুরোপুরি জানাতে পারতাম, আমার মনে হচ্ছিল নাগোর সাথেও সেটা সম্ভব। আমাদের যা দরকার ছিল তা আমার আর ওর মধ্যে আছে, আর সেজন্যই আমাদের সম্পর্ক এরকম একটা বাঁক নিয়েছে। আমি যা করেছি তা করা হয়তো ঠিক হয়নি, যদিও আমি বিশ্বাস করি সে সময় আর কিছু আমার করার ছিল না। তোমার জন্য যে আবেগ আমি তখন অনুভব করেছি তা এর আগে আমার কখনো কারো জন্য হয়নি। আমি তোমার উত্তর চাই, উত্তর যা হোক না কেন আমাকে তা জানতে হবে। কোনো উত্তর এলো না। আমার ভেতর থেকে কিছু একটা হারিয়ে গেল, যেন গুহা থেকে বের হয়ে গেছে কিছু একটা, আর ফিরে আসেনি। অস্বাভাবিক হালকা লাগতো নিজেকে, শব্দ যেন ভেতরে ফাঁপা প্রতিধ্বনি তুলত। আমি আগের চেয়ে ভালোভাবে ক্লাস করা শুরু করলাম। লেকচার খুবই ফালতু হতো, আমি কারোর সাথে কথাও বলতাম না, কিন্তু আর কিছু করারও ছিল না। লেকচার হলের সামনের সারিতে আমি একা বসে থাকতাম, কোনো কথা বলতাম না, একা একা খেতাম। ধূমপান ছেড়ে দিয়েছিলাম। মে মাসের শেষে শিক্ষার্থীদের ধর্মঘট শুরু হলো। বিশ্ববিদ্যালয় অচল করে দাও, তারা চিৎকার করে বলল, যাও যাও করো গিয়ে। আমি মনে মনে বললাম, অচল করে দাও, ভেঙে টুকরো টুকরো করে ফেলো, আমার কিচ্ছু যায় আসে না। আমি বুক খুলে শ্বাস নিতে চাই, আমি সব কিছুর জন্য তৈরি। আমার সাহায্য লাগলে
আমি আছি, এগিয়ে যাও, যা যা খুশি করো। ক্যাম্পাস বন্ধ, ক্লাস বন্ধ। আমি একটা পরিবহন কোম্পানিতে চাকরি শুরু করলাম। শটগান নিয়ে বসে থাকা, ট্রাকে মালামাল ওঠাতে আর নামাতে হাত লাগানো, এইসব কাজ আর কি। আমার ধারণার চেয়ে কাজটা বেশ কঠিন ছিল। সকালে বিছানা থেকে উঠতে গিয়ে ব্যথায় খবর হয়ে যেত। অবশ্য টাকা পয়সা ভালো দিত। যতক্ষণ আমার শরীর চলত ততক্ষণের ভেতরে শূন্যতা ভুলে থাকতে পারতাম। আমি সেখানে সপ্তাহে 5 দিন কাজ করতাম, আর 3 রাত কাজ করতাম রেকর্ড শপে। যে রাতে কাজ থাকতো না, আমি বই আর হুইস্কি নিয়ে পড়ে থাকতাম। স্টর্ম ট্রুপার হুইস্কি খেত না, গন্ধ সহ্য করতে পারত না। আমি বিছানা শুয়ে সরাসরি বোতলে মুখ লাগিয়ে পান করতাম, আর সে অভিযোগ করত গন্ধে পড়াশুনো করতে পারছে না, বাইরে গিয়ে খেতে বলতো। জাহান্নামে যাও তুমি, আমি চিৎকার করে বলতাম তাকে। কিন্তু তুমি তো জানো, ডর্মে মদ খাওয়া নিয়মে নেই। আমার কিচ্ছু যায় আসে না, তুমি বেরিয়ে যাও। সে আর কথা বলতো না, কিন্তু আমি বিরক্ত হয়ে ছাদে চলে যেতাম আর একা একা পান করতাম। জুন মাসে আমি নাওকর কবর বাসার ঠিকানা আরেকটা বড় চিঠি পাঠালাম। চিঠির বক্তব্য প্রায় প্রথমটার মতোই ছিল, খালি শেষে যোগ করলাম, তোমার উত্তরের অপেক্ষা করার চেয়ে কষ্ট আমি জীবনে আর কিছুতেই পাইনি। অন্তত এটা জানাও আমি তোমাকে কোনোভাবে আঘাত করেছি কিনা। চিঠিটা ডাক বাক্সে ফেলে আমার মনে হলো আমার ভেতরের গুহাটা যেন আরও বড় হয়ে গেছে। জুনে আমি 2 বার নাগাসাওয়ার সাথে বাইরে গেলাম মেয়েদের সাথে রাত কাটাতে। দুবারই ব্যাপারটা সহজ ছিল। প্রথম মেয়েটা ধস্তাধস্তি লাগিয়ে দিয়েছিল যখন আমি হোটেলের বিছানায় তার কাপড় খুলতে গেলাম। বিরক্ত হয়ে বাদ দিয়ে আমি যখন বই পড়তে লাগলাম, তখন সে আবার এসে ঘষাঘষি শুরু করলো। আর দ্বিতীয় মেয়েটা সেক্সের পর শুরু করলো যাবতীয় ব্যক্তিগত প্রশ্ন। কতজন মেয়ের সাথে শুয়েছি, কোথা থেকে এসেছি, আমার স্কুল কি ছিল, কি ধরনের গান আমার পছন্দ, ওসামা দাজাইয়ের লেখা পড়েছি কিনা, দেশের বাইরে আমি কোথাও ঘুরতে যেতে চাই কিনা, আমার কি মনে হয় তার নিপল অনেক বড়। আমি বানিয়ে বানিয়ে কিছু উত্তর দিয়ে ঘুমাতে গেলাম, কিন্তু পরদিন সকালে সে জানালো সে আমার সাথে নাস্তা করতে চায়। নাস্তার ডিম, টোস্ট আর কফি খেতে খেতে আবার সে প্রশ্নের ঝুড়ি খুলে বসল। আমার বাবা কি কাজ করত, স্কুলে আমার গ্রেড কেমন ছিল, আমার জন্মদিন কবে, আমি কখনো ব্যাংক খেয়েছি কিনা। আমার রীতিমতো মাথা ধরে গিয়েছিল। নাস্তা শেষ হওয়া মাত্র আমি বললাম আমাকে কাজে যেতে হবে। আবার কি আমাদের দেখা হবে? সে করুণ মুখ করে বলল, আমি নিশ্চিত আবার কোথাও না কোথাও দেখা হবে। বললাম। আমি তারপর বেরিয়ে গেলাম। একা হতেই নিজের উপর ঘেন্না চলে আসলো আমার। এসব কি করছি আমি? অথচ আর কি বা করার আছে? আমার শরীর নারী দেহের জন্য ক্ষুধার্ত হয়েছিল। যখন ওই মেয়েদের সাথে রাত কাটাচ্ছিলাম, আমি আসলে ভাবতাম নাওকর কথা, অন্ধকার, তার সাদা নগ্ন দেহের কথা, তার দম ফেলার শব্দ, বাইরে বৃষ্টির শব্দ। যত এসব আমার মাথায় আসছিল ততই আমার শরীর ক্ষুধার্ত হয়ে উঠছিল। আমি হুইস্কির বোতল নিয়ে ছাদে গেলাম। নিজেকে প্রশ্ন করলাম কোথায় এগোচ্ছি আমি। অবশেষে জুলাইয়ের প্রথমে নাওকর কাছ থেকে উত্তর এলো, ছোট একটা চিঠি। আমাকে ক্ষমা করো, সাথে সাথে উত্তর দিতে পারিনি বলে, কিন্তু বোঝার চেষ্টা করো, কিছু লেখার অবস্থায় আসতে আমার অনেক সময় লেগেছে। আমি এই নিয়ে অন্তত 10 বার লেখার চেষ্টা করেছি, কিন্তু লেখা আমার জন্য অত্যন্ত কষ্টকর। আমার শেষ দিয়ে লেখা শুরু করি। আমি স্কুল থেকে 1 বছরের জন্য ছুটি নিয়েছি। অফিসিয়ালি এটা ছুটি, কিন্তু আমার ধারণা আমি আর কখনো ফিরে যাব না। তুমি হয়তো অবাক হবে এটা জেনে, কিন্তু আমি অনেক দিন থেকে এরকম কিছু করার কথা ভাবছিলাম। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু পারিনি। আমি এমনকি শব্দ উচ্চারণ করতেও ভয় পাই। যা হয়েছে বা হয়নি, ফলাফল সবসময় একই। এভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না। আমি দুঃখিত যদি তুমি দুঃখ পেয়ে থাকো। আমি যা বলার চেষ্টা করছি তা হলো, আমার যা হয়েছে তার জন্য তুমি নিজেকে দায়ী করো না। এর দায়িত্ব পুরোপুরি আমার।
আমি 1 বছরের বেশি সময় ধরে এভাবে চলছি, আর তাই শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা তোমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর বেশি আর কিছু সম্ভব নয়। আমার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আমি কোবোতে আমার বাবা মায়ের কাছে ফিরে এসেছিলাম। একজন ডাক্তার আমাকে কিছুদিন চিকিৎসা করেছেন। তিনি বলেছেন কিয়োটোর বাইরে পাহাড়ের ভেতর একটা জায়গা আছে, আমার জন্য ভালো হবে। আমি ভাবছি সেখানে কিছুদিন থাকব। জায়গাটা ঠিক হাসপাতালের মতো নয়, একটু অন্য পদ্ধতিতে চিকিৎসা করা হয় সেখানে। আমি পরে আরেক চিঠিতে বিস্তারিত জানাবো তোমাকে। এখন আমার দরকার এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্নায়ুগুলোকে বিশ্রাম দেওয়া। আমি তোমার কাছে কৃতজ্ঞ গত 1 বছর তুমি আমাকে যে সময় দিয়েছ তার জন্যে। তুমি যদি আমার আর কোনো কথা বিশ্বাসও না করো, দয়া করে এটা করো। তুমি আমাকে কোনো কষ্ট দাওনি, আমি নিজে নিজেকে কষ্ট দিয়েছি, আমি সেটা অনুভব করতে পারছি। যাই হোক, এই মুহূর্তে তোমার সাথে দেখা করার জন্য প্রস্তুত নই। এমন না যে আমি তোমাকে দেখতে চাই না, আমি স্রেফ তৈরি নই। যখন মনে হবে আমি তৈরি, তোমাকে লিখে জানাবো। আসলেই হয়তো আমরা দুজন দুজনকে ভালোভাবে বুঝতে পারবো। তোমার কথা মতো আমাদের হয়তো তাই করা উচিত, একজন আরেকজনকে ভালোভাবে জানা। গুড বাই। প্রতিবার পড়ার সাথে অন্যরকম কষ্ট অনুভব করলাম। নাওকো, আমার চোখে তাকালে যেরকম লাগতো, এই কষ্ট কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। না পারছিলাম বইতে, না পারছিলাম কোথাও লুকাতে। যেন শরীরের উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, অথচ এর কোনো সত্তা নেই, কোনো ওজন নেই। আবার নিজেকে ঢাকতেও পারছি না। আশেপাশের সব কিছু আমাকে পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের শব্দ আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। শনিবার রাত লবিতে অপেক্ষা করতে লাগলাম। কোনো ফোন আসবে এমন আশা ছিল না, কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না ওই সময়ে কি করব। কখনো হয়তো টিভি চালিয়ে বেসবল দেখার ভান করছিলাম, কিন্তু তারপর টিভি আর আমার মধ্যের দূরত্বকে মনে মনে 2 ভাগ করতাম। তারপর প্রতি ভাগকে আরও ভাগ করতাম, তারপর আরও, যতক্ষণ না আমার হাতে সমান হতো। সেই মাসের শেষে স্টর্ম ট্রুপার আমাকে একটা জোনাকি দিল। একটা কফি জারের মধ্যে জোনাকি ভরে, সাথে কিছু ঘাস আর অল্প পানি রাখা। জারে বাতাসের জন্য একটা ছোট্ট ছিদ্র করা। আলোর মধ্যে জোনাকি দেখতে সাধারণ একটা পোকার মতো, ডোবার আশেপাশে যেমন দেখা যায় আর কি। কিন্তু স্টর্ম ট্রুপার জোর করে বলল, এটা আসল জোনাকি। আমি আসল জোনাকি দেখলেই চিনতে পারি, সে বলল। আর আমি দ্বিমত করার কোনো কারণ দেখলাম না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম, এটা আসল জোনাকি। জোনাকিটা মনে হচ্ছিল ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। কাচের পিচ্ছিল দেয়াল বেয়ে উঠে আবার পড়ে যাচ্ছিল। মাঠ থেকে ধরেছি, সে বলল। এখানে? ডর্মের মাঠ থেকে? হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে নেমে গেলে যে হোটেলটা পরে দেখেছ, তারা তাদের বাগানে জোনাকি ছাড়ে অতিথিদের আকর্ষণ করতে। ওগুলোর একটা বোধহয় ভুলে এখানে চলে এসেছে। কথা বলার পাশাপাশি স্টর্ম ট্রুপার তার কালো বোস্টন ব্যাগে জামা কাপড় আর নোটবুক ভরতে ব্যস্ত ছিল। গ্রীষ্মের ছুটিতে কয়েক সপ্তাহ খালি আমি। স্টর্ম ট্রুপার আর 2-4 জন ডরমেটরিতে রয়ে গিয়েছিল। আমি কোবো যাওয়ার বদলে আমার চাকরি চালিয়ে যাচ্ছিলাম, আর সে রয়ে গিয়েছিল তার প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং এখন শেষ, তাই সে ইয়ামানাসির পর্বতে যাচ্ছে। তুমি তোমার গার্লফ্রেন্ডকে জোনাকিটা দিও, সে বলল। আমি নিশ্চিত সে খুশি হবে। থ্যাঙ্কস, আমি বললাম। সন্ধ্যার পর ডর্ম যেন পরিত্যক্ত ধ্বংসাবশেষের মতো নীরব হয়ে পড়ত। পতাকা নামানো হতো, ডাইনিং হলের আলো জ্বালানো থাকতো। অল্প কিছু ছাত্র থাকতো বলে বেশিরভাগ আলোই বন্ধ থাকতো। রান্নাঘর থেকে নাকে এসে লাগতো ক্রিম স্ট্রু রান্নার সুবাস। আমি আমার জোনাকির কৌটো নিয়ে ছাদে উঠে গিয়েছিলাম। কেউ ছিল না সেখানে। দড়িতে একটা সাদা আন্ডার শার্ট ঝুলছিল।
কেউ বোধহয় ভুলে গিয়েছিল নিতে। সন্ধ্যার বাতাসে সেটাকে সাদা পোকার মতো দেখাচ্ছিল। আমি ছাদের উপর মই বেয়ে পানির ট্যাঙ্কিতে উঠে গেলাম। সারাদিনের সূর্যের তাপে ট্যাঙ্কি তখনও গরম হয়েছিল। ট্যাঙ্কির সরু জায়গায় চাঁদের দিকে মুখ করে বসলাম। পূর্ণিমা হতে আর অল্প কদিন বাকি। ডান দিক থেকে সিনজিকোর বাড়িগুলোতে আলো জ্বলে উঠল। আইকেবুকোর দিকগুলো জ্বলল বাম থেকে। গাড়ির হেডলাইটের আলো দূর থেকে এসে পড়ছিল। সেই সাথে ভোঁতা শব্দ যেন মেঘের মতো ঝুলেছিল শহরের ওপর। জারের ভেতর জোনাকির হালকা মিটমিট করছিল। আলো অনেক দুর্বল। আমি অনেক বছর জোনাকি দেখিনি, কিন্তু স্মৃতিতে স্পষ্ট রয়ে গেছে গ্রীষ্মের সময় জলজল করে জোনাকি উড়ে বেড়াচ্ছিল। হয়তো এই জোনাকিটার মৃত্যুর সময় হয়ে গেছে। জার ধরে কয়েকবার ঝাঁকি দিলাম। জোনাকি কাচের দেয়ালে কয়েকবার বাড়ি খেয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু আলো আর উজ্জ্বল হলো না। আমি মনে করার চেষ্টা করলাম শেষ কবে জোনাকি দেখেছি, কোথায় দেখেছি। দৃশ্যটা মনে করতে পারছি, কিন্তু স্থানকাল মনে পড়ছে না। অন্ধকারে পানির শব্দ পাচ্ছি। পুরাতন ধরনের ইটের তৈরি জলাধার। একটা হাতল ছিল যেটা দিয়ে মুখ খোলা বা বন্ধ করা যেত। ঘাসের ভেতর লুকানো খাল দিয়ে এর পানি বয়ে যেত। রাতের আধারে আমি পা কোথায় ফেলছিলাম দেখা যাচ্ছিল না। ফ্ল্যাশ লাইট নিভিয়ে রেখেছিলাম। শত শত জোনাকি পানির উপর উড়ছিল। তাদের জলজলে আলো পানির উপর পড়ে মনে হচ্ছিল যেন আলোর ফোয়ারা। আমি চোখ বন্ধ করে সেই সময়ের অন্ধকার অনুভব করতে চাইছিলাম। বাতাসের শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল। অন্ধকারে ঝোড়ো বাতাস আমাকে পাশ কাটিয়ে গেল। চোখ খুলে মনে হলো গ্রীষ্মের অন্ধকার আরো গভীর হয়েছে আগের থেকে। জারের মুখ খুলে জোনাকিটা বের করে টাঙ্কির কোণায় রাখলাম। নতুন জায়গা মনে হয় ওটা বুঝে উঠতে পারছিল না। টাঙ্কির হাতলের ঘিরে চক্কর খাচ্ছিল। ডানে গিয়ে ধাক্কা খেল, তারপর আবার ঘুরে বামে গেল। অবশেষে কোনো রকমে হাতলের উপর গিয়ে বসল। নড়াচড়া বন্ধ, যেন দম শেষ। রেলিংয়ের সাথে ঠেস দিয়ে বসে আমি জোনাকিটিকে পরীক্ষা করলাম। অনেকক্ষণ হয়ে গেল নড়াচড়া করেনি। আমাদের দুজনের উপর দিয়ে বাতাস বয়ে যেতে থাকল। অন্ধকারে জেলকফা গাছের অসংখ্য পাতা বাতাসে শব্দ করছে। আমি অনন্তকাল ধরে বসে থাকলাম। অনেকক্ষণ পর জোনাকিটা বাতাসে উড়ল, যেন হঠাৎ কোনো চিন্তা মাথায় এসেছে। ডানা উড়িয়ে রেলিংয়ের উপর দিয়ে অন্ধকারের মধ্যে পানির ট্যাঙ্কির উপর ঘুরল। তারপর কয়েক সেকেন্ড ভেসে থেকে আলোর একটা বাঁক তুলে শেষ পর্যন্ত উড়ে গেল পূবে। জোনাকি হারিয়ে যাওয়ার অনেক পর পর্যন্ত এর আলোর রেশ রয়ে গেল আমার কাছে। এর মরা আলো গাঢ় অন্ধকারের ভেতর যেন ঘুরতে লাগলো হারিয়ে যাওয়া আত্মার মতো। বার কয়েক অন্ধকারে হাত বাড়ালাম। আঙুলে কিছুরই ছোঁয়া লাগলো না। হালকা মরা আলো রয়ে গেছে, কিন্তু সকল ধরা ছোঁয়ার বাইরে। গ্রীষ্মের ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাঙ্গা পুলিশ ডাকল। পুলিশ ব্যারিকেড ভেঙে ঢুকে ছাত্রদের গ্রেফতার করল। বেশি কিছু হলো না। তখন সব জায়গাতেই এমন হচ্ছিল। একটা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া চারটিখানি কথা না, কতক রকমের বিনিয়োগ থাকে এর পেছনে। কয়েকজন ছাত্র পাগল হয়ে গেলেই তো আর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া যায় না। এমনকি যারা বিশ্ববিদ্যালয় অচল করে রেখেছিল তারাও চাইতো না বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাক। তারা স্রেফ চাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ক্ষমতায় কিছু অদল বদল করতে। জানি আমার কোনো মাথা ব্যথা ছিল না। সুতরাং যখন ধর্মঘট শেষ হলো আমার বিশেষ কোনো অনুভূতি হলো না। সেপ্টেম্বরে ক্যাম্পাসে যাওয়ার সময় আমি ভাবছিলাম এখানে সেখানে হয় ইট পাথর পড়ে থাকতে দেখব, কিন্তু জায়গাটা পুরোপুরি অক্ষত ছিল। লাইব্রেরির বইগুলো ঠিকঠাক আছে। প্রফেসরদের অফিস ভাঙচুর হয়নি। স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অফিসে আগুন দেওয়া হয়নি। বজ্রাহতের মতো দাঁড়িয়ে থেকে ভাবলাম
গাধাগুলো তাহলে ব্যারিকেড দিয়ে এতদিন কি কচু করল? ধর্মঘট ভাঙার পর পুলিশের নজরদারিতে যখন লেকচার আবার শুরু হলো, প্রথম ক্লাসে ঢুকলো ওই গাধাগুলো যারা ধর্মঘট ডেকেছিল। তাদের ভাব দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। তারা ক্লাসে বসে রোল কলের উত্তর দিচ্ছিল আর লেকচার নোট করছিল। আমার মজা লাগছিল দেখে, কারণ আন্দোলনের সমাধান তখনও হয়নি। তারা তখনও আন্দোলনের সমাপ্তি ঘোষণা দেয়নি। বিশ্ববিদ্যালয়ে পুলিশ ডেকেছিল, পুলিশ এসে ব্যারিকেড ভেঙে দিয়েছিল, কিন্তু আন্দোলন তো নিজে নিজে চলার কথা। যেসব গাধার বাচ্চাগুলো আন্দোলন আন্দোলন চিৎকার করে মারা যাচ্ছিল তখন, আর যেসব ছাত্ররা আন্দোলনের পক্ষে ছিল না কিংবা সন্দেহ প্রকাশ করছিল বলে তাদের শাস্তির ব্যবস্থা নিচ্ছিল, তাদের নেতাদের আমি খুঁজে খুঁজে জিজ্ঞেস করলাম কেন তারা ক্লাস করছে এখন। তারা কেউই আমাকে স্পষ্ট কোনো উত্তর দিল না। তারা আর কি বলবে? যে তারা অনুপস্থিত থাকলে ক্রেডিট কমে যাবে সেই ভয়ে ছিল। এই সাহস নিয়ে তারা নাকি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চেয়েছিল। কি হাস্যকর একটা ব্যাপার। বাতাস অন্যদিকে ঘুরতেই তাদের কান্না ফিসফিসে বদলে গেল। বন্ধু কিজুকি, আমার মনে হয় না তুমি এই দুনিয়ার কিছু মিস করছো। এই দুনিয়ার নোংরা আবর্জনায় ভর্তি। এই গাধাগুলো পড়াশোনা শেষ করে তাদের নোংরা চরিত্রের মতোই একটা নোংরা সমাজ তৈরি করবে। আমি কিছুদিন ক্লাস করলাম, কিন্তু রোল ডাকলে উত্তর দিতাম না। জানতাম এর কোনো অর্থ নেই। আমার খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না। আমি শুধু আমার ক্লাসমেটদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতাম। যখন আমার নাম ডাকা হতো অথচ উত্তর দিতাম না, সবাই তখন অস্বস্তিতে পড়ত। তাদের কেউ আমার সাথে কথা বলার চেষ্টা করেনি, আমিও নিজে থেকে কোনো কথা বলিনি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ মেনে নিলাম। কলেজে পড়ার আর কোনো মানে নেই, শুধু একঘেয়েমি কাটানোর জন্য যেতাম। আমি সমাজে এমন কোনো কিছু অর্জনের আশা করতাম না যার জন্য পড়াশোনা ছাড়তে হবে। তাই প্রতিদিন ক্লাসে যেতাম, লেকচার নোট নিতাম। ক্লাস না থাকলে লাইব্রেরিতে গিয়ে বই পড়তাম অথবা ঘোরাঘুরি করতাম। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ এসে গেলেও স্টর্ম ট্রুপারের ফেরার কোনো চিহ্ন নেই। পুরো অস্বাভাবিক ব্যাপার, দুনিয়া কাঁপানোর মতো ঘটনা। বিশ্ববিদ্যালয় খুলে গেছে অথচ স্টর্ম ট্রুপার ক্লাসে নেই। এটা হতেই পারে না। তার ডেস্ক আর রেডিওর উপর ধুলোর হালকা আস্তর পড়েছিল। তার প্লাস্টিকের কাপ, টুথব্রাশ, চায়ের কৌটা, কীটনাশক স্প্রে সব সুন্দর করে সেলফে এক সারিতে সাজানো। তার অবর্তমানে আমি রুম পরিষ্কার করে রাখলাম। গত 1.5 বছরের শিক্ষা অভ্যেসে পরিণত হয়েছে। দিনে একবার ঘর ঝাড়ু দিলাম, প্রতি 3 দিনে একবার জানালা মুছলাম, সপ্তাহে একবার ম্যাট্রেসগুলো রোদে দিলাম। অপেক্ষায় থাকলাম কখন সে ফিরে এসে বলবে কত ভালো কাজ করেছি, কিন্তু সে আর ফিরে এলো না। একদিন ক্লাস থেকে ফিরে দেখি তার সব জিনিস উধাও, আর দরজা থেকেও নাম সরিয়ে ফেলা হয়েছে। ডর্ম প্রধানের অফিসে গেলাম জানতে ব্যাপারটা কি। সে আর ডর্মে থাকছে না, বলল সে। কিছুদিন তোমাকে রুমে একাই থাকতে হবে। তার কাছ থেকে বের করতে পারলাম না স্টর্ম ট্রুপারের হয়েছেটা কি। এই লোকের বিশাল সমস্যা আছে, লোকজনের উপর ছড়ি ঘুরিয়ে আর অন্ধকারে রেখে মজা পায়। স্টর্ম ট্রুপারের আইসবার্গ পোস্টার আরও অনেকদিন ছিল, তারপর আমি সেটা সরিয়ে জিম মরিসন আর মাইলস ডেভিসের পোস্টার লাগিয়ে দিলাম। এরপর রুমটা একটু নিজের মতো লাগছিল। আমার সঞ্চয় থেকে কিছু টাকা দিয়ে একটা ছোট স্টেরিও কিনলাম। রাতে যখন একা একা মদ খেতাম তখন স্টেরিওতে গান শুনতাম। স্টর্ম ট্রুপারের কথা আমার প্রায় মনে পড়তো, কিন্তু একা থাকতেও আমার ভালোই লাগছিল। এক সোমবার 11:30টায় নাটকের ইতিহাস ক্লাসে ইউরিপিডিসের উপর লেকচারের পর মিনিট 10 হেঁটে একটা ছোট রেস্টুরেন্টে গেলাম অমলেট আর সালাড দিয়ে লাঞ্চ করতে। জায়গাটা পেছনের রাস্তায় হওয়ায় গোলমাল কম। ডাইনিংয়ের চেয়ে খাবারের দাম একটু বেশি হলেও আরাম করে খাওয়া যায়, আর তারা জানে কি করে ভালো অমলেট তৈরি করতে হয়। রেস্টুরেন্টটা চালাতো এক দম্পতি যারা নিজেদের মধ্যে কোনোই কথা বলতো না বলতে গেলে। সাথে ছিল একজন পার্ট টাইম ওয়েট্রেস। আমি সেখানে জানালার পাশে বসে খাচ্ছিলাম। 4 জন ছাত্রছাত্রীর একটা গ্রুপ এলো, 2 জন ছেলে 2 জন মেয়ে, সবাই ভদ্র কাপড় চোপড় পরা। তারা দরজার কাছে টেবিলটা নিল, কিছুক্ষণ মেনু দেখে নিজেদের মধ্যে আলোচনা করলো কি খাবে। তারপর একজন সবার হয়ে ওয়েট্রেসকে অর্ডারটা দিল। কিছুক্ষণ পরে আমি খেয়াল করলাম মেয়েদের একজন আমার দিকে তাকিয়ে আছে। তার চুল ছিল একদমই ছোট, চোখে ছিল গাঢ় সানগ্লাস, আর পরনে
সুতির সাদা মিনি ড্রেস। আমার কোনো ধারণা ছিল না সে কে, তাই নিজের মতো খেয়ে চললাম। কিন্তু একটু পরেই সে তার সিট থেকে উঠে আসলো, আমার টেবিলে এক হাত রেখে জিজ্ঞেস করলো, তোমার নাম ওয়াতানাবে, তাই না? আমি মাথা উঁচিয়ে তাকে ভালো করে খেয়াল করলাম, কিন্তু মনে করতে পারলাম না কখনো দেখেছি কিনা। সে ছিল সহজে চোখে পড়ে এমন ধরনের মেয়ে, আগে দেখা হয়ে থাকলে মনে পড়তে বাধ্য। আর ভার্সিটিতে খুব বেশি কেউ আমাকে নাম ধরে চেনে না। বসলে কিছু মনে করবে জিজ্ঞেস করলো সে, নাকি কারোর জন্য অপেক্ষা করছো? মাথা নাড়লাম, তখনও দ্বিধাগ্রস্ত। না, কারোর জন্য না, বসতে পারো। সে একটা চেয়ার টেনে আমার মুখোমুখি বসলো। প্রথমে আমার দিকে চেয়ে খাবারের দিকে তাকিয়ে বলল, দেখে ভালোই মনে হচ্ছে। বেশ ভালো, মাশরুম অমলেট এবং মটরশুঁটির সালাদ। হে, সে বলল, আচ্ছা আগামীবার এটা খাবো। আজকে অন্য কিছু অর্ডার করে ফেলেছি। কি অর্ডার করেছো? মাকারনিয়ান চিজ। এদের মাকারনিয়ান চিজ খারাপ না, বললাম তাকে। যা হোক, তোমাকে কি আমি চিনি? কারণ চিনে থাকলেও আমি মনে করতে পারছি না। ইউরিপিডেস, সে বলল, ইলেকট্রো। কোনো দেবতা আমার অসহায় কান্না শুনতে পায় না, জানোই তো। ক্লাস মাত্রই শেষ হলো। ভালো করে তার দিকে তাকালাম। সে তার সানগ্লাস খুলে ফেললে অবশেষে আমি তাকে মনে করতে পারলাম। দেখেছি একে নাটকের ইতিহাস ক্লাসে, প্রথম বর্ষের শিক্ষার্থী। চুলের স্টাইলে বিশাল অদল বদলের কারণে চিনতে পারিনি প্রথমে। আচ্ছা, আমার কাঁধের কয়েক ইঞ্চি নিচে দেখিয়ে বললাম, ছুটির আগে তোমার চুল এত লম্বা ছিল। ঠিক ধরেছ, সে বলল। ছুটির সময়ে আমি চুল পার্ম করেছিলাম। জঘন্য দেখাচ্ছিল, মনে হচ্ছিল নিজেকে মেরেই ফেলি। আমাকে দেখে মনে হচ্ছিল সৈকতে পড়ে থাকা কোনো লাশ, মাথা ভর্তি সামুদ্রিক আগাছা। তাই ভাবলাম, মারাই যখন যাব, এর চেয়ে বরং কেটে ফেলাই যাক, গরমে অন্তত আরাম লাগবে। সে তার পিক্সিকার চুল হাত বুলাতে বুলাতে হাসল। ভালোই দেখাচ্ছে কিন্তু তোমাকে। অমলেট খেতে খেতে আমি বললাম, একপাশে ফিরো তো। সে পাশ ফিরে পোজ দিল কয়েক সেকেন্ড। হ্যাঁ, এই স্টাইল তোমাকে ভালোই মানিয়েছে। মাথার গঠন, অনাবৃত সুন্দর কান, সব মিলিয়ে। তার মানে আমি পুরোপুরি পাগল নই। আমার নিজেরও মনে হচ্ছিল চুল কাটার পর আমাকে ভালোই দেখাচ্ছে। একটা ছেলেও এখনো পছন্দ করেনি অবশ্য। তারা বলেছে আমাকে প্রথম শ্রেণীতে পড়া বাচ্চা কিংবা বন্দি শিবির থেকে বেঁচে যাওয়া কয়েদির মতো দেখাচ্ছে। ছেলেদের সমস্যা কি? মেয়েদের লম্বা চুলে কি পায় তারা? সব শালা ফ্যাসিস্ট। ছেলেরা কেন মনে করে লম্বা চুলের মেয়েরা সবাই দারুণ মিষ্টি আর খুব মেয়েলি? আমি অন্তত আড়াইশো খ্যাত মেয়েকে চিনি যাদের চুল লম্বা। সত্যি বলছি, আমার মনে হয় তোমাকে এই চুলের স্টাইলে বরং আগের চেয়ে ভালো দেখাচ্ছে। আমি মন থেকে কথাটা বললাম। যতদূর মনে পড়ে, লম্বা চুলে তোমাকে দেখে শুধুই আরেকটা সুন্দর মেয়ে মনে হতো। তার চেয়ে আমার সামনে যে মেয়ে বসে আছে তাকে অনেক সজীব দেখাচ্ছে। মনে হচ্ছে জীবনী শক্তিতে ভরপুর। মনে হচ্ছিল বসন্তের আগমনে মাটি থেকে বেরিয়ে এসেছে ছোট্ট কোনো জন্তু। তার চোখ যেন স্বাধীন, জীবের আনন্দ, হাসি, রাগ, বিস্ময় কিংবা হতাশা অনুভব করে নিজে থেকেই নড়ছে। আমি অনেকদিন কাউকে এমন প্রাণবন্ত, এমন বিচিত্র অভিব্যক্তির সহ দেখিনি। আমার খুব মজা লাগছিল ওকে এরকম নড়ে চড়ে কথা বলতে দেখে। মন থেকে বলছো? জানতে চাইল সে। মাথা ঝাঁকালাম আমি। তখনও সালাদ খাচ্ছি। সে তার গাঢ় সানগ্লাস পরে আমার দিকে তাকালো। তুমি মিথ্যে বলছো না তো নাকি? আমি নিজেকে সৎ ভাবতে পছন্দ করি, বললাম তাকে। অসাধারণ। আচ্ছা বলো, তুমি এরকম গাঢ় সানগ্লাস কেন পরো? হঠাৎ চুল ছোট করে ফেলায় নিজেকে অরক্ষিত লাগছিল, যেন কেউ আমাকে উলঙ্গ করে ভিড়ের মধ্যে ফেলে দিয়েছে। বুঝলাম। অমলেটের শেষ টুকরোটা মুখে দিয়ে বললাম। সে আগ্রহের সাথে আমার খাওয়া দেখছিল। তোমার কি বন্ধুদের কাছে ফিরে যেতে হবে না? আমি তার 3 বন্ধুর দিকে ইশারা দিয়ে বললাম। না, খাবার আসুক তখন যাব। আমি কি তোমার খাওয়ার মধ্যে বিরক্ত করছি? না, বিরক্ত হবার মতো কিছু বাকি নেই, বললাম আমি। বিদায় হওয়ার কোনো লক্ষণ নেই দেখে কফি অর্ডার দিলাম। মালিক দুজনের মধ্যে বউটা এসে টেবিল পরিষ্কার করে দিয়ে ক্রিম আর চিনি দিয়ে গেল। এখন বলো আমাকে, সে বলল। আজকে যখন তোমার রোল ডাকা হলো তখন উত্তর দাওনি কেন? তোমার নামই তো ওয়াতানাবে, তাই না? তরু ওয়াতানাবে। আমার নামই। তাহলে উত্তর দাওনি কেন? আজকে ইচ্ছে করছিল না। সে আবার সানগ্লাস খুলে টেবিলের উপর রেখে আমার দিকে এমনভাবে তাকালো যেন চিড়িয়াখানার কোনো দুর্লভ প্রাণী দেখছে। আজকে ইচ্ছে করছিল না। তোমার কথাবার্তা
হামফ্রে বোগার্টের মতো কঠিন হাস্যকর কথা বলো না। আমি খুবই সাধারণ মানুষ, অন্য সবার মতো। বউটা এসে কফি দিয়ে গেল। আমি ক্রিম আর চিনি না মিশিয়ে চুমুক দিলাম। দেখো দেখো, তুমিও ব্ল্যাক কফি খাও। হামফ্রে বোগার্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি ধৈর্যের সাথে বললাম, মিষ্টি আমার পছন্দ না। তুমি আমাকে স্রেফ ভুলভাবে দেখছো। তোমার রং এত পুরল কি করে? আমি গত কয়েক সপ্তাহ পাহাড়ে ঘুরেছি, ব্যাকপ্যাক, স্লিপিং ব্যাগ। কোথায় গিয়েছিলে? কানাজায়, নোটো পেনিনসুলা, নিগাদা পর্যন্ত। একা একা বললাম তাকে। যদিও মাঝে মধ্যে কিছু সঙ্গী পেয়েছিলাম। রোমান্টিক সঙ্গী, অজানা পথে অজানা নারী। রোমান্টিক? আমি এখন নিশ্চিত তুমি আমাকে পুরোই ভুলভাবে দেখছো। স্লিপিং ব্যাগ পিঠে নিয়ে খোঁচা খোঁচা দাড়ি মোচওয়ালা একজন রাস্তায় কি করে রোমান্সের দেখা পাবে? তুমি কি এরকম একা একা ভ্রমণ করো? তোমার কি নিঃসঙ্গতা পছন্দ? হাতের উপর মুখ রেখে সে জিজ্ঞেস করল। একা ভ্রমণ করো, একা খাও, একা লেকচার হলে বসে থাকো। কেউই এতটা নিঃসঙ্গতা পছন্দ করে না। আমি শুধু নিজে থেকে বন্ধুত্ব করতে চাই না, এই আর কি। না হলে মনোভঙ্গ হয়। সানগ্লাসের ডাঁটি কামড়াতে কামড়াতে সে আনমনে বলল, কেউই নিঃসঙ্গতা পছন্দ করে না, না হলে মনোভঙ্গ হয়। তুমি কখনো নিজের জীবনী লিখলে এই লাইনটা ব্যবহার করতে পারো। ধন্যবাদ, আমি বললাম। তোমার কি সবুজ রং পছন্দ? কেন বলো তো? কারণ তুমি সবুজ রঙের পোলো শার্ট পরে আছো। না, সেরকম কিছু না। আমি সব কিছুই পরি। তোমার কথা বলার ভঙ্গি আমার ভালো লেগেছে, যেন সমানভাবে প্লাস্টার লাগানো হচ্ছে। কেউ কি তোমাকে বলেছে এই কথা? কেউ না, আমি বললাম। আমার নাম মিদোরি, সে বলল, যার মানে সবুজ। কিন্তু সবুজে আমাকে জঘন্য লাগে। অদ্ভুত না? অভিশপ্ত মনে হয় নিজেকে। তুমি কি বলো? আমার বোনের নাম মোমোকো, পিচ রঙের মেয়ে। তাকে গোলাপিতে খুবই সুন্দর দেখায়। মনে হয় তার জন্মই হয়েছে গোলাপি পরার জন্যে। খুবই অন্যায় এটা। মিদোরিদের খাবার চলে এসেছে। মাদ্রাস জ্যাকেট পরা এক ছেলে হাত নেড়ে ডাকলো তাকে টেবিল থেকে। এই মিদোরি, চলে আসো, খাবার এসে গেছে। মিদোরি এমনভাবে হাত নাড়ল যেন বোঝাতে চাইল আমি জানি। আচ্ছা বলো, সে বলল, তুমি কি লেকচারের নোট নাও নাটকের ক্লাসে? অবশ্যই। জিজ্ঞেস করতে খারাপ লাগছে, কিন্তু তুমি কি আমাকে তোমার নোটগুলো ধার দিতে পারো? আমি 2টো ক্লাস মিস করেছি, আর কাউকে চিনি না যে জিজ্ঞেস করব। সমস্যা নেই, আমি বললাম। ব্যাগ থেকে নোটবুক বের করে প্রথমে দেখলাম ভেতরে এমন কিছু লেখা আছে কিনা যেটা আমি ওকে দেখাতে চাই না। তারপর মিদোরিকে দিলাম। অনেক ধন্যবাদ। তুমি কি পরশু আসছো ক্যাম্পাসে? অবশ্যই। এখানে দুপুরে আমার সাথে দেখা করো। আমি তোমাকে নোটবুক ফেরত দেব এবং লাঞ্চ করাবো। যদি একা না খেলে তোমার পেট খারাপ হয়, এরকম কোনো ব্যাপার না থাকে, তবে আর কি। এরকম কিছু নেই, আমি বললাম। কিন্তু নোটবুক ধার দিয়েছি বলে আমাকে লাঞ্চ খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। আরে চিন্তা করো না, সে বলল। আমার লোকজনকে খাওয়াতে ভালোই লাগে। তোমার মনে থাকবে? ভুলে যাবে না তো? আমি কোথাও লিখে নেব। মনে থাকবে পরশু 12টায়, মিদোরি গ্রিন। ওই টেবিল থেকে কেউ ডাক দিল, মিদোরি তাড়াতাড়ি আসো, খাবার ঠান্ডা হয়ে গেল তো। সে পাত্তা না দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এভাবে কথা বললো? তাই তো মনে হয়। আমি বললাম, কখনো খেয়াল করিনি। সত্যি বলতে কেউ কখনো আমাকে বলেনি যে আমি অস্বাভাবিকভাবে কথা বলি। সে মনে হলো কিছুক্ষণের জন্য তালগোল পাকিয়ে গেছে। তারপর উঠে হেসে তার টেবিলে ফেরত গেল। আমি যখন কয়েক মিনিট পরে বের হলাম, সে হাত নাড়িয়ে বিদায় জানালো, কিন্তু সাথের বাকি 3জন আমাকে খেয়াল করলো মনে হলো না। বুধবার দুপুরে আমি রেস্টুরেন্টে গেলাম, কিন্তু মিদোরির কোনো খবর নেই। প্রথমে ভাবলাম একটা বিয়ার নিয়ে অপেক্ষা করি, কিন্তু ভিড় বাড়তে লাগলো। তাই খাবার অর্ডার করে একা একা খেয়ে নিলাম। 12:30টায় খাওয়া শেষ, কিন্তু তখনও মিদোরির কোনো খবর নেই। বিল দিয়ে বাইরে গেলাম। রাস্তার ওপারে মঠের পাথরের সিঁড়িতে কিছুক্ষণ অপেক্ষা করলাম। 1টা বাজলে আমি আশা ছেড়ে দিয়ে লাইব্রেরিতে গেলাম পড়তে। 2টায় গেলাম জার্মান ক্লাসে। লেকচার শেষে স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসে গেলাম নাটকের ইতিহাস ক্লাসের নামের তালিকায় মিদোরিকে খুঁজতে। ক্লাসের একমাত্র মিদোরি যাকে পাওয়া গেল সে হলো মিদোরি কোবায়েকি। এরপর স্টুডেন্ট ফাইল কার্ডে খুঁজে মিদোরি কোবায়েকের ফোন নাম্বার আর ঠিকানা পেলাম, যে 1969 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সে দক্ষিণ পূবে তোসিমাতে তার পরিবারের সাথে থাকে। আমি ফোন বুথে গিয়ে ওই নাম্বারে ফোন দিলাম। এক লোক ফোন ধরল। কোবাইসি বুক স্টোর, বইয়ের দোকান? বিরক্ত করার জন্য দুঃখিত বললাম তাকে। আমি মিদোরিকে খুঁজছিলাম।
সে কি আছে? না, সে এখানে নেই, লোকটা বলল। আপনি কি বলতে পারেন সে ক্যাম্পাসে আছে কিনা? না, মনে হয় সে এখন হসপিটালে। কে বলছেন জানতে পারি? তার প্রশ্নের উত্তর না দিয়ে আমি ধন্যবাদ দিয়ে রেখে দিলাম। হাসপাতাল? সে কি অসুস্থ কিংবা অ্যাক্সিডেন্ট করেছে নাকি? কিন্তু লোকটার কথায় কোনো সংকটের আভাস পাওয়া গেল না। এমনভাবে বলছিল যেন সে মাছের দোকানে গেছে। আর কি কি হতে পারে ভাবলাম কিছুক্ষণ, তারপর বিরক্ত হয়ে ডর্মে ফিরে গেলাম। বিছানায় টান টান হয়ে শুয়ে নাগাসাওয়া থেকে ধার আনা কনরাডের লর্ড জিম শেষ করতে লাগলাম। শেষ হয়ে গেলে নাগাসাওয়ার রুমে গেলাম ফেরত দিতে। নাগাসাওয়া তখন ডাইনিংয়ের দিকে যাচ্ছিল, তাই আমিও সাথে গেলাম ডিনার করতে। পরীক্ষা কেমন হলো জানতে চাইলাম আমি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ স্তরের দ্বিতীয় দফা পরীক্ষা হয়েছিল অগাস্টে, যেরকম সবসময় হয়। এমনভাবে নাগাসাওয়া বলল যেন কিছুই না, পরীক্ষা দেবে, পাশ করবে, গ্রুপ ডিসকাশন, সাক্ষাৎকার, মেয়ের পেছনে লাগার মতো। অন্যভাবে বললে সহজ ছিল। আমি বললাম, তোমাকে তারা জানাবে কবে? অক্টোবরের প্রথম সপ্তাহে। যদি পাশ করি তোমাকে ডিনার খাওয়াবো। দ্বিতীয় স্তরে কি ধরনের লোকজন পরীক্ষা দিতে পারে? সবাই তোমার মতো সুপারস্টার? বোকার মতো কথা বলো না, সব গাধার দল, গাধা কিংবা প্রতিবন্ধী। আমি বলবো, যেসব লোক আমলা হতে চায় তাদের 95 ভাগই আবর্জনা। ফাজলামি করছি না, অনেকে পড়তেও জানে না। তাহলে তুমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে চাও কেন? অনেক কারণ আছে, নাগাসাওয়া বলল। যেমন ধরো, বিদেশে কাজ করার ব্যাপারটা আমার ভালো লাগে। আসলে আমি আমার ক্ষমতার পরীক্ষা করতে চাই। আমি আমাকে সবচেয়ে বড় খেলার মাঠে পরীক্ষা করতে চাই, সরকার এবং জনগণ। আমি দেখতে চাই আমি কত উপর উঠতে পারি, এই বিশাল আমলাতন্ত্রের মধ্যে কত দূর খেলতে পারি। বুঝতে পারছো আমার কথা? খেলার মতোই শোনাচ্ছে। এটা অবশ্যই খেলা। সত্যি বলতে কি, টাকা কিংবা ক্ষমতার প্রতি আমার কোনো আগ্রহ নেই, একদমই না। আমি হয়তো একজন স্বার্থপর হারামি, কিন্তু এই খেলায় আমি একজন ভালো খেলোয়াড়। আমি হয়তো একজন জেন সাধু হতে পারতাম। আমার কৌতূহল অনেক। আমি দেখতে চাই এই বিশাল কঠিন দুনিয়াতে কত দূর কি করতে পারি। আর তোমার কোনো আদর্শর প্রয়োজন নেই মনে হয়? না, নেই। জীবনে আদর্শের কোনো প্রয়োজন নেই। জীবনে প্রয়োজন কাজের মানদণ্ড। কিন্তু জীবন যাপন করার তো অনেক উপায় আছে, তাই না? আমি জিজ্ঞেস করলাম, আমি যেভাবে জীবন যাপন করি তা তো তুমি পছন্দ করো নাকি? সেটা অন্য বিষয়, বললাম তাকে। আমি চাইলে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারতাম না। আমি চাইলেই আমার পছন্দ মতো মেয়ের সাথে যখন খুশি শুতে পারতাম। আমি ভালো করে কথা বলতে পারি না, লোকজন আমাকে পাত্তা দেয় না। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। দ্বিতীয় সারির প্রাইভেট একটা কলেজ থেকে সাহিত্যে বিএ পাশ করার পর আমার কোনো ভবিষ্যৎ নেই। এরপর তোমার জীবনযাপন আমি পছন্দ করি কিনা তাতে কি এসে যায়? তুমি বলতে চাইছো তুমি আমার জীবনকে হিংসে করো? না, একদমই না। আমি বললাম, আমি যেরকম তাতে আমি অভ্যস্ত। টোকিও বিশ্ববিদ্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমার কিছু আসে যায় না। হ্যাঁ, যদি কোনো কিছু নিয়ে আমি তোমাকে হিংসা করি, সেটা হলো তোমার হাটসুমির মতো অসাধারণ একজন গার্লফ্রেন্ড আছে। নাগাসাওয়া চুপ করে খেতে থাকলো। যখন আমার খাওয়া শেষ হলো, সে বলল, জানো ওয়াতানাবে, আমার কি মনে হয় এখান থেকে বের হয়ে যাওয়ার 10 বা 20 বছর পরে আবার হয়তো কোথাও আমাদের দেখা হবে। যেভাবেই হোক না কেন, আমার মনে হয় আমাদের মধ্যে মিল হবে। ডিকেন্সের মতো শোনাচ্ছে। আমি হেসে বললাম, হতে পারে। সেও হেসে বলল, কিন্তু এসব ব্যাপারে আমার অনুমান সাধারণত ঠিক হয়। ডাইনিং হল থেকে বেরিয়ে একটা বারে গেলাম আমরা। রাত 9টা পর্যন্ত সেখানে পান করলাম। আমাকে বলো, নাগাসাওয়া জিজ্ঞেস করলাম তাকে। আমাকে বলো, নাগাসাওয়া জিজ্ঞেস করলাম তাকে, তোমার জীবনে কাজের মানদণ্ড এর অর্থ কি? আমি যদি বলি তুমি হাসবে, সে বলল, না হাসবো না। আমি বললাম, ঠিক আছে। সে বলল, আমার জীবনে কাজের মানদণ্ড হলো একজন ভদ্রলোক হওয়া। আমি হাসিনি, কিন্তু চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিলাম। ভদ্রলোক হওয়া? একজন ভদ্রলোক? ঠিকই শুনছো। ভদ্রলোক হওয়া মানে কি? তোমার কাছে ভদ্রলোকের সংজ্ঞাটা কি? একজন ভদ্রলোক হচ্ছেন তিনি যে মনে যা চায় তা করেন না, যা করা উচিত তাই করেন। তুমি আমার দেখা সবচেয়ে অদ্ভুত লোক, বললাম তাকে। আর তুমি আমার দেখা সবচেয়ে সোজা কথার মানুষ। কথাটা বলেই আমাদের দুজনের বিল দিয়ে দিল সে। পরের সপ্তাহে নাটকের ইতিহাসের ক্লাসে গেলাম, কিন্তু মিদোরি কোবাইসির কোনো খবর নেই তখন। রুমে একবার চোখ বুলিয়ে যখন নিশ্চিত হলাম সে নেই, প্রথম সারিতে আমার বরাবরের সিটে গিয়ে বসলাম। প্রফেসর আসার আগে
নাওবুকে চিঠি লিখলাম। গ্রীষ্মের বন্ধে কোথায় কোথায় ঘুরলাম, লিখলাম। যেসব রাস্তা দিয়ে গিয়েছি, যেসব শহর পার করেছি, যেসব মানুষের সাথে পরিচয় হয়েছে। আমি তোমার কথা প্রতি রাতেই ভাবি। এখন যেহেতু তোমার সাথে আর দেখা হয় না, আমি বুঝতে পারছি তোমাকে আমার কত প্রয়োজন। স্কুল খুবই বিরক্তকর, কিন্তু মনের জোরে ক্লাস আর অ্যাসাইনমেন্ট করে যাচ্ছি। তুমি চলে যাওয়ার পর সবকিছু অর্থহীন লাগে। তোমার সাথে ভালো করে কথা বলতে পারলে ভালো লাগতো। যদি তোমার স্যান্টোরিয়ামে সম্ভব হয়, আমি কয়েক ঘন্টার জন্য এসে দেখা করে যেতে চাই। আর আরও ভালো হয় যদি তুমি আর আমি আগের মতো পাশাপাশি হাঁটাহাঁটি করতে পারি। চেষ্টা করো ছোট করে হলেও উত্তর দিতে। আমি 4 পৃষ্ঠা লিখে ভাঁজ করে খামে ভরে উপরে নাওকর পরিবারের ঠিকানা লিখে রাখলাম। প্রফেসর ততক্ষণে চলে আসলেন। ভ্রু থেকে ঘাম মুছতে মুছতে রোল ডাকছিলেন। তিনি ছিলেন ছোটখাটো দুঃখী চেহারার একজন মানুষ। লাঠিতে ভর দিয়ে হাঁটতেন। তার লেকচার মজার কিছু ছিল না, কিন্তু যথেষ্ট দরকারি এবং যত্নের সাথে প্রস্তুত করা ছিল। এরকম গরম আর পড়েনি। এই মন্তব্য করে তিনি সরাসরি ইউরিপিডিসের নাটকে সংকট মুহূর্তে দৈবের হস্তক্ষেপ নিয়ে লেকচার শুরু করলেন। ইউরিপিডিসের নাটকে দেবতার ধারণা কি করে স্কেলেস সফোক্লিসের দেবতার থেকে আলাদা, সে নিয়ে বিস্তারিত বললেন। তিনি 15 মিনিটের মতো বলার পর ক্লাসরুমের দরজা খুলে মিদরি ঢুকল। তার পরনে ছিল গাঢ় নীল স্পোর্টসের শার্ট, ক্রিম রঙা সুতির পাজামা আর সানগ্লাস। প্রফেসরের দিকে সরি একটু দেরি হয়ে গেল ধরনের হাসি দিয়ে সে আমার পাশে এসে বসে পড়ল। তারপর ব্যাগ থেকে আমার নোটবুক বের করে এগিয়ে দিল। ভেতরে আমি একটা চিরকুট পেলাম। বুধবারের জন্য দুঃখিত। রেগে আছো? লেকচার যখন অর্ধেক, দরজা খুলে হেলমেট পরা 2 জন ছাত্র ঢুকল। তাদেরকে একসাথে দেখে কৌতুক অভিনেতা বলে মনে হচ্ছিল। একজন ফর্সা, চিকন আর লম্বা, আরেকজন খাটো, শ্যামলা, গোলাকার গড়নের সাথে বেমানান লম্বা দাড়ি। লম্বুর হাত ভর্তি রাজনৈতিক আন্দোলন সংযুক্ত পুস্তিকা। বাটকুটা প্রফেসরের কাছে গিয়ে ভদ্র সুরে বলল সে তার ক্লাসের বাকি সময় রাজনৈতিক বিতর্কে ব্যবহার করতে ইচ্ছুক। প্রফেসর যেন তাদেরকে সহযোগিতা করেন। সাথে যোগ করল, দুনিয়া হাজার হাজার সমস্যায় ভর্তি, যা এই মুহূর্তে গ্রিক ট্র্যাজেডির চেয়ে অনেক বেশি জরুরি। তাদের অনুরোধ অবশ্য ঘোষণার মতো শোনাল। প্রফেসর উত্তর দিলেন, আমার যথেষ্ট সন্দেহ আছে দুনিয়ার সমস্যা আদৌ গ্রিক ট্র্যাজেডির চেয়ে জরুরি কিনা, কিন্তু আমি বললেই তো তোমরা শুনবে না, সুতরাং যা খুশি করো। এই বলে তিনি তার লাঠি নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। লম্বু পুস্তিকা বিতরণ শুরু করলে বাটকুটা তার লেকচার শুরু করল। লিফলেট যথারীতি সাধারণ স্লোগানে ভর্তি। লোক দেখানো বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করতে, ক্যাম্পাস ধর্মঘটে সবাই এক হও, সাম্রাজ্যবাদী শিক্ষা ব্যবসা নীতি গুড়িয়ে দাও। তারা যা বলছিল তা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, শুধু লেখাগুলো ফালতু ছিল। এগুলোর মধ্যে কোনো আস্থা, বিশ্বাস কিংবা আবেগের ছিটেফোঁটাও ছিল না। বাটকুর বক্তব্য একই রকম ফালতু ছিল, একই সুর, শব্দগুলো খালি আলাদা। এই ছাগলগুলোর শত্রু সরকার ছিল না, ছিল তাদের সৃজনশীলতার অভাব। চলো ভেগে যাই, মিদুরি বলল। আমি সায় দিয়ে উঠে দাঁড়ালাম। আমরা 2 জন যখন দরজার দিকে এগুচ্ছিলাম, বাটকু আমার দিকে লক্ষ্য করে কি জানি বলল, বুঝলাম না। মিদুরি তার দিকে হাত নেড়ে বলল, পরে দেখা। আমরা কি বিপ্লব বিরোধীদের তালিকায় পড়ে গেলাম? বেরিয়ে আসার পর সে বলল, বিপ্লবীদের জয় হলে আমাদের কি টেলিফোনের খাম্বায় ঝুলিয়ে দেবে? তাহলে আগে লাঞ্চ করে ফেলা যাক, যদি মরেই যাই। ঠিক আছে চলো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে চাই, একটু দূরে। তোমার হাতে সময় আছে তো? 2টায় ক্লাস আছে, তার আগ পর্যন্ত কোনো সমস্যা নেই। মিদুরি আমাকে ইউৎসুয়া নিয়ে গেল বাসে করে। সেখানে স্টেশনের পেছনে ছায়া একটা বক্স লাঞ্চ ধরনের ছোট ছিমছাম একটা দোকান। আমরা বসার সাথে সাথেই স্যুপ নিয়ে গেল, আর লাল 4 কোনা বক্সে সেদিনের স্পেশাল লাঞ্চ। বাসে করে আসাটা উসুল হলো। খুবই ভালো খাবার, আমি বললাম, দামও কম। আমি সেই স্কুলের সময় থেকে এখানে আসি। আমার পুরাতন স্কুল রাস্তার ওই পারে। অনেক কড়াকড়ি ছিল, তাই আমরা পালিয়ে এখানে আসতাম খেতে। বাইরে খেতে গিয়ে ধরা পড়লে স্কুল থেকে বের করে দিত। সানগ্লাস ছাড়া মিদুরির চোখগুলো ঘুম ঘুম দেখাচ্ছিল। আগের বার সেরকম লাগেনি। সে হয় হাতের চিকন রূপার ব্রেসলেট নাড়াচ্ছিল, নয়তো কোরে আঙুলের নখ দিয়ে চোখের কোনা
চুলকাচ্ছিল। ক্লান্ত, খানিকটা ঠিকমতো ঘুম হচ্ছে না, সেজন্য। আমি ঠিক আছি, চিন্তা করো না। সে বলল, ওই দিনের জন্য দুঃখিত, একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম। সকালে ভাবছিলাম রেস্টুরেন্টে ফোন করে তোমাকে জানাবো, কিন্তু নাম মনে করতে পারছিলাম। আর তোমার বাসার নাম্বারও আমার জানা নেই। অনেকক্ষণ অপেক্ষা করেছ। ব্যাপার না, আমার হাতে অনেক সময়, অনেক, আমার যতক্ষণ দরকার তার চেয়ে বেশি। তোমার ঘুমের জন্য কিছু দিতে পারলে ভালো লাগে। মিদরি তার হাতের উপর মুখ রেখে হাসল। কি দারুণ লোক তুমি। দারুণ না, স্রেফ নষ্ট করার সময় আছে আমার, বললাম তাকে। যা হোক, আমি তোমার বাসায় ফোন করেছিলাম। কেউ একজন বলল তুমি হসপিটালে। সব ঠিক আছে তো? বাসায় ফোন করেছিলে? ভ্রুকুচকে বলল, বাসার নাম্বার পেলে কোথায়? স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অফিস থেকে যে কেউ জোগাড় করতে পারে। সে মাথা ঝাঁকিয়ে আবার ব্রেসলেট নাড়তে লাগলো। আমার মাথায় কখনো ব্যাপারটা আসেনি। তাহলে তোমার নাম্বারটা জোগাড় করে ফেলতে পার। যা হোক, হাসপাতালে কাহিনী তোমাকে পরে বলবো। আজকে এ নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে না, দুঃখিত। না না, ঠিক আছে। আমি তোমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাই না। আরে নাক গলানোর মতো কিছু না, আমি স্রেফ ক্লান্ত, বৃষ্টির দিনের বানরের মতো। তাহলে তুমি বাসায় গিয়ে ঘুম দিতে পারো নাকি? এখন না, চলো বের হই আগে। সে আমাকে তার পুরনো হাই স্কুলে নিয়ে গেল, ইউথসুয়া থেকে হাঁটা দূরত্বে। স্টেশনটার সামনে দিয়ে যাবার সময় আমার মনে পড়ল নাওকো আর আমার অন্তহীন হাঁটার কথা। সব শুরু হয়েছিল এখান থেকে। আমি উপলব্ধি করলাম সেদিন সেই মে মাসের রবিবারে যদি নাওকোর সাথে আমার দেখা না হতো, তবে আমার জীবন আজকের থেকে ভিন্ন হতো। আমাদের সেদিন দেখা হয়েছিল কারণ দেখা হওয়াই আমাদের নিয়তি ছিল। আমাদের যদি সেদিন সেখানে দেখা না হতো, হয়তো অন্য কোথাও অন্য সময়ে ঠিকই দেখা হতো। এরকম চিন্তার কোনো অর্থ নেই, কিন্তু আমি মন থেকে অনুভব করি এটা। যে হাই স্কুলে মিদরি যেত, তার দিকে মুখ করে পার্কের বেঞ্চে পাশাপাশি বসলাম। দেয়াল থেকে আইভি লতা ঝুলছিল। এক ঝাঁক কবুতর বসে বসে তাদের ডানাগুলো বিশ্রাম দিচ্ছে। সুন্দর কিন্তু পুরনো একটা বিল্ডিং, বিশাল একটা ওক গাছ স্কুলের সামনে খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। তার পাশ দিয়ে কয়েক কলাম সাদা ধোঁয়া উঠে যাচ্ছে আকাশে। গ্রীষ্মের আলোর জন্য ধোঁয়াগুলোকে মেঘের মতো দেখাচ্ছে। তুমি কি জানো কিসের ধোঁয়াগুলো? মিদরি হঠাৎ জিজ্ঞেস করলো। কোনো ধারণা নেই, আমি বললাম। মেয়েদের স্যানিটারি ন্যাপকিন পোড়াচ্ছে। যাহ, কি বলো? আমি আর কিছু বলার মতো পেলাম না। স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পুন, ওইসব জিনিস আর কি। মিদরি হেসে বলল, মেয়েদের স্কুল তো, বুড়ো দারোয়ান ময়লার পাত্র থেকে ওগুলো নিয়ে এসে চুল্লিতে পোড়ায়, সেখান থেকে এই ধোঁয়া হয়। বলো কি? সেটাই। আমি যখন ক্লাস করতাম আর জানালা দিয়ে ধোঁয়া দেখতাম, তখন এ নিয়ে ভাবতাম। একটা স্কুলে জুনিয়র সিনিয়র ক্লাস মিলে প্রায় 1000 ছাত্রী আছে। সুতরাং ধরে নিতে পারো তাদের ভেতর 900-র মতো মেয়ের পিরিয়ড শুরু হয়েছে, আর 5 ভাগের 1 ভাগের হয়তো এই সময়ে পিরিয়ড হচ্ছে। তার মানে 180 মেয়ের ন্যাপকিন প্রতিদিন পোড়ানো হচ্ছে। ঠিক হয়তো, যদিও আমি সংখ্যার ব্যাপারে সন্দিহান। সংখ্যা যা হোক, প্রায় 180 মেয়ে। তোমার কি মনে হয় এগুলো জড়ো করে পোড়াতে কেমন লাগে? কল্পনা করা মুশকিল, বললাম আমি। এই বয়স্ক মানুষটা কিসের মধ্য দিয়ে যাচ্ছে আসলে কল্পনা করা মুশকিল। আমি আর মিদরি বসে বসে ধোঁয়া দেখতে লাগলাম। আমি কখনো এই স্কুলে পড়তে চাইনি। মিদরি তার স্বভাবসুলভ মাথা নাড়িয়ে বলল, আমি একদম সাধারণ একটা পাবলিক স্কুলে পড়তে চেয়েছিলাম। এমন একটা স্কুল যেখানে আমি সাধারণ টিনেজারদের মতো মজা করতে পারবো, রিল্যাক্স করতে পারবো। কিন্তু আমার বাবা মা ভাবলেন এরকম নামি দামি জায়গায় পড়ালে আমার জন্য ভালো হবে। তারাই আমাকে এই জায়গায় এনে বন্দি করলে। তুমি তো জানোই, মনে হয় ছোট ক্লাসের রেজাল্ট ভালো হলে কি হয়। শিক্ষক বাবা মাকে বলে এরকম গ্রেড পেলে তার ওই রকম স্কুলে পড়া উচিত। নতুন লেখক কথাটা আমরা আসলে খুব একটা বিশ্বাস করি না, কারণ একজন মানুষ লেখক হয়ে ওঠে কোনো একদিনে না। একজন লেখক জন্ম নেয় মানুষের ভেতরের অনুভূতি থেকে, তার অভাব থেকে, তার ভালোবাসা থেকে, তার নীরবতা থেকে, তার দীর্ঘদিন জমে থাকা কথাগুলো থেকে। তাই লেখক কখনো নতুন হয় না। হয়তো তার লেখা আমাদের কাছে নতুন হয়ে আসে, কিন্তু তার ভেতরের লেখক সত্তা অনেক পুরনো, অনেক প্রাচীন। অনেক দিন ধরেই আপনারা আমাদের কাছে লিখছেন, নক করছেন, গল্প পাঠাতে চেয়েছেন, কিন্তু সত্যি বলতে আমরা সবসময় সবার উত্তর দিয়ে উঠতে পারিনি। কারণ আমরা শুধু লেখা প্রকাশ করতে চাই না, আমরা চাই একটা গল্পকে অনুভূতিতে পরিণত করতে। আর তাই অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে আপনাদের লেখা নিয়ে কাজ করব। এবং ইতিমধ্যেই কিছু কাজ শুরু হয়ে গেছে, যেগুলো খুব শীঘ্রই
আপনারা আমাদের চ্যানেলে শুনতে পাবেন। আপনার যদি ছোট গল্প থাকে তাহলে যোগাযোগ করুন কবির আলোর ফেসবুক পেজে, আর যদি উপন্যাস থাকে তাহলে যোগাযোগ করুন আলো ছায়ার পেজে। তবে একটা বিষয় শুরু থেকেই পরিষ্কার করে বলতে চাই, প্রতিটা লেখা আমরা সময় নিয়ে পড়ি, আলোচনা করি, প্রয়োজন হলে এডিট করি, তারপর সেটি ভয়েস আর্টিস্টের মাধ্যমে রেকর্ড করা হয়। সাউন্ড ডিজাইন এবং টেকনিক্যাল প্রসেসিংয়ের মধ্য দিয়ে একে একটি পূর্ণাঙ্গ অডিও অভিজ্ঞতায় রূপ দেওয়া হয়। এই পুরো যাত্রার পেছনে কিছু কারিগরি এবং প্রোডাকশন ব্যয় জড়িত থাকে। তাই এই স্বপ্নযাত্রার অংশ হিসেবে খুব ছোট্ট একটা সহযোগী সম্মান মূল্য রাখা হবে, শুধুমাত্র কাজটিকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। আমরা বিশ্বাস করি একটা গল্প শুধু লেখা না, সঠিকভাবে পৌঁছে দিতে পারলে সেটা কারো রাত জাগার সঙ্গী হয়ে যায়, কারো নীরবতার ভাষা হয়ে যায়। আপনার গল্পের অপেক্ষায় রইলাম। বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন, ইতিহাস, ফিলোসফি, রাজনীতি, বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে। বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন, ইতিহাস, ফিলোসফি, রাজনীতি, বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে। বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।